প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। 2023 সালের ডিসেম্বর মাসে লিলি কোম্পানি এর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি নিম্নে প্রদত্ত হলো। 1 নম্বরে দেখেন বলা হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 9,560 টাকা। 2, 3,080 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি। 3 নম্বর দেখেন পাওনাদারকে 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। 4, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 370 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 5, ব্যাংক জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 4,000 টাকা। আর 6 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ 2,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এবার দেখেন করণীয় কতে বলেছে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো নগদান বইতে লেখা হয়নি সেই লেনদেনগুলো, তার মানে আমরা এখন যে অঙ্কটা করছি এটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয় এটা আগে আমরা জেনে নিই। ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত আমরা ব্যাংকে যখন লেনদেন করি, ব্যাংকের সাথে হিসাব নিকাশ করার সময় আমাদের দুইটা বই থাকে। একটা হলো আমাদের বাড়ির বই, যেটার নাম নগদান বই। আমরা ব্যাংকের মাধ্যমে যে লেনদেন হয় সেগুলো আমরা নগদান বইতে সংরক্ষণ করি। আর একটা হলো ব্যাংকের বই, যেটা ব্যাংক সংরক্ষণ করে। তার মানে ব্যাংকের বই বলতে ব্যাংক পাস বই। এই এবার দেখেন এই যে নগদান বই মানে আমার বই এবং ব্যাংকের বই মানে পাস বই, যেটার মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন লেনদেনের কারণে কি গরমিল দেখা দেয়। এই গরমিলের কারণ হলো যে দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে আমি কাউকে চেক দিয়েছি, সে ব্যাংক থেকে সময় মতো নেয়নি। আবার দেখা যাচ্ছে আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক ঠিক মতো আদায় করতে পারেনি। এই যে এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু ব্যাংক সমন্বয়ের মানে ব্যাংকের আর আমার বইয়ের মধ্যে গরমিল দেখা দেয়। তার জন্যই মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণী করার প্রয়োজন হয়। তো এখানে দেখেন ওই রকমই বলেছে যে যে সকল লেনদেন মূলত নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো নগদান বইতে লেখা হয়নি, প্রথমে দেখেন ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 370 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তো আমরা এখানে দেখেন কতে আমরা নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন সময়ের পরিমাণ নির্ণয়। এরপরে দেখেন ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, আমরা এখানে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদ। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আমাদের 370 টাকা, আমরা এখানে লিখলাম। এবার দেখেন আমাদের ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, কিন্তু ব্যাংক ওইটা প্রত্যাখ্যাত করেছে, এটা আমাদের নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমরা এখানে লিখব ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। তো ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে কত? 4,000 টাকা। এরপরে দেখেন আরেকটা আছে যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমরা এটা ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ, এটাও নগদানভুক্ত হয়নি। কত টাকা? 2,000 টাকা। এবার দেখেন এই 3টা টাকা যোগ করে আমরা পাচ্ছি 4,000 আর 2,000 6,370 টাকা। তার মানে 6,370 টাকা, যেটা আমরা নগদানভুক্ত করিনি, এটা ক্লোজ করে দিলাম। এবার দেখেন খতে বলা হয়েছে যে 3, 4, 5 এবং 6 নম্বর দফাগুলির জাবেদা দাখিলা দাও। তো জাবেদা করতে হলে প্রথমে আমাদের লেনদেনগুলোর পক্ষ বের করতে হবে, এরপরে দেখতে হবে যে ওই পক্ষ কোন হিসাবের অন্তর্ভুক্ত এবং সেটা বাড়ছে না কমছে। এবার দেখতে হবে ওটা বাড়লে কী হয় আর কমলে কী হয়। তো দেখেন সেটা কিভাবে। প্রথমে দেখেন আমাদের 3 নম্বর বলেছে পাওনাদারকে 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা পাওনাদারকে একটা চেক দিয়েছিলাম, তো সেই ব্যক্তি এখনও ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি, তার মানে এখানে কোনো লেনদেন হয়নি, তাই এই কারণে এটার জাবেদা হবে না। তাই আমরা এখানে ঠিক এইভাবে আমরা যেহেতু একটা নির্দিষ্ট তারিখে অঙ্ক করছি 2023 সাল ডিসেম্বর 31, আমরা এখানে 3 নম্বর নাম্বারটা দিয়ে দেবো, জাবেদা হবে না। কেন জাবেদা হবে না? কারণ এটা লেনদেন না, এই জন্য জাবেদা হবে না। কারণ ব্যাংক তো আদায়ই করতে পারিনি, তাহলে এখানে জাবেদা হওয়ার এখানে লেনদেন সংগৃহীত না হলে জাবেদা হবে না। এবার দেখেন 4 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তার মানে
আমি যে ব্যাংকে হিসাব রাখি মানে ব্যাংকে টাকা জমা রাখি তার উপরে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তো ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয় তাহলে কি ঘটে দেখেন, ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয় তাহলে আমাদের ব্যাংকে যে টাকা জমা আছে তার সাথে ব্যাংক কী করে, যোগ করে। তাহলে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর একটা পক্ষ দেখেন কি কারণে ব্যাংক যোগ করছে, ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে সেই কারণে। তাহলে আর একটা পক্ষ বা হিসাব খাত হলো যে ব্যাংক সুদ, যেটা আয় হিসাব। আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক সুদ আয় বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট। তাহলে আমরা জাবেদায় লিখব ওই একই তারিখে আমরা লিখব হলো ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আর অপরপক্ষে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। টাকা হবে কত, 370 টাকা। আমরা এখানে 370 টাকা লিখে দেবো ডেবিট এবং ক্রেডিটে। আর ব্যাখ্যা লাগবো, যেহেতু ব্যাংক সুদ হিসাবভুক্ত করা হলো। তো আমি এখানে ব্যাখ্যা লিখছি না, আপনারা অবশ্যই লিখে দেবেন, যেহেতু এখানে বলা নেই যে ব্যাখ্যার প্রয়োজন নেই। যদি বলা থাকে ব্যাখ্যার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিব না। তো আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা শুধু বুঝে নেন। এবার দেখেন 4, এরপরে 5 তারিখে বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক। তার মানে আমরা একটা চেক পেয়েছিলাম কোনো এক দেনাদারের কাছ থেকে, আমরা ওই চেকটা ব্যাংকে জমা দিয়েছি আদায়ের জন্য। তার মানে ব্যাংক তার হিসাব থেকে টাকা তুলে আমার হিসাবে যোগ করে দেবে, কিন্তু ব্যাংক এই কাজটা করতে পারেনি। তাই মানে কি, ব্যাংক আমাদেরকে ওই চেকটা ফেরত দিয়ে দিয়েছে। এইবার দেখেন ওই চেকটা আমরা কি করব, ওই যে আমরা যার কাছে টাকা পেতাম তাকে আবার ফেরত দেবো। তার মানে আমাদের পুনরায় একটা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বৃদ্ধি পাচ্ছে, যেহেতু চেকটা তাকে ফেরত দেওয়া মানে আমরা তার কাছে আবার পুনরায় টাকা পাবো। সেই জন্য আমাদের একটা পক্ষ হলো প্রাপ্য হিসাব, আর একটা পক্ষ হলো যখন আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম তখন আমরা ব্যাংক কী করেছিলাম, ডেবিট করেছিলাম, কারণ ব্যাংকে জমা হবে, ব্যাংক সম্পদ বৃদ্ধি পাবে সেই জন্য। কিন্তু যেহেতু ব্যাংক আদায় করতে পারেনি, আমাদেরকে ফেরত দিয়ে দিল, তার মানে আমাদের ব্যাংকের সম্পদটা কী হলো, এখন হ্রাস পেলো। তাহলে ব্যাংক সম্পদ হ্রাস পেলে কী হয়, ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে প্রাপ্য হিসাব, যেটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আর অপরপক্ষে এখানে আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যাখ্যায় আপনারা লিখবেন যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হিসাবভুক্ত করা হলো। তার মানে ব্যাংক থেকে যে চেকটা প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো তার আমরা হিসাব করলাম, মানে হিসাবভুক্ত করলাম। এবার দেখেন পরে 6 নম্বরে কি বলা হয়েছে, দেখেন 6 নম্বরে বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ 2000 টাকা কিন্তু নগদানভুক্ত হয়নি। তার মানে আমাদের ব্যাংক একজন পাওনাদারকে সরাসরি পরিশোধ করে দিয়েছে। তাহলে ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে দেয় আমাদের পাওনাদারকে, তাহলে আমাদের ব্যাংকে যে টাকা ছিল সেটা সম্পদ হ্রাস পাচ্ছে। আর অপরপক্ষে আমাদের পাওনাদারকে টাকা পরিশোধের ফলে আমাদের পাওনাদারও কী আছে, হ্রাস পাচ্ছে। তাহলে এখানে আমরা জানি পাওনাদার দায় হিসাব, দায় হ্রাস পেলে ডেবিট, আর ব্যাংক সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে প্রথমে লাগবো পাওনাদার, যেটা আমাদের হ্রাস পাচ্ছে ডেবিট। তাহলে আমরা এখানে লিখলাম পাওনাদার হিসাব একটি পক্ষ, যেহেতু পাওনাদারকে পরিশোধ করছে, আর ব্যাংক পরিশোধ করছে, তার মানে ব্যাংকের টাকা হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে দেখেন আগেরটা 4000 ডেবিট ক্রেডিট, আর পরেরটা হলো দেখেন পরেরটা হলো 2000 টাকা। তাহলে আমরা এখানে 2000 টাকা লিখে দিই। এটার ব্যাখ্যা হবে যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে টাকা পরিশোধ এর হিসাবভুক্ত করা হলো। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে উপরিক্ত লেনদেনগুলি নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী করতে হলে আমাদের প্রথমে কিছু কথা মনে রাখতে হবে, সেটা হলো যে ব্যাংকের বই আর আমার বাড়ির বই এই দুইটা বইয়ের মিলকরণের জন্য এটা করা হয়। তো এখানে দেখেন শুরুতেই 1 নম্বরে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। মনে রাখবেন যে বই অনুযায়ী দেওয়া থাকবে সেই বই অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে। যদি দুইটা বইয়ের তথ্যই উদ্বৃত্তই দেওয়া থাকতো তাহলে যে কোনো একটা বই নিয়ে করা যেত। যেহেতু এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত রয়েছে, তার মানে আমাদের নগদান বই অনুযায়ী অঙ্কটা করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের নিচেই উত্তর বের হবে পাস বই অনুযায়ী। তো আর একটা কথা মনে রাখবেন যে বই অনুযায়ী আমরা অঙ্ক করব সেই বইতে যদি কম থাকে কোনো লেনদেনের ফলে তাহলে যোগ হবে, আর যদি বেশি থাকে তাহলে বিয়োগ হবে। এইটাই হলো নিয়ম, যে বই অনুযায়ী আমরা অঙ্কটা করব সেই বইতে যদি কম থাকে যোগ, আর যদি বেশি থাকে তাহলে বিয়োগ। তো চলুন শুরু করা যাক। দেখেন প্রথমেই আমাদের বলা হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 9560 টাকা। তো আমরা এখানে লিখে নেব প্রথমে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের এখানে কত টাকা, আমরা লিখে নিলাম 9560 টাকা।
আমরা একদম শেষ টাকার ঘরে লিখলাম। এরপরে দেখেন এর সাথে আমাদের কিছু যোগ হবে, আমরা কিছু আইটেম যোগ করব আর কিছু আইটেম এখানে কি করব, বিয়োগ করব। তো আমরা এখানে ঠিক ওইভাবে লিখে নিলাম যোগ বিয়োগ। তো যোগ কোনগুলো, যেগুলোর ফলে নগদান বইতে টাকা কম হবে সেইগুলো মানে কম, সেগুলো যোগ, আর যেগুলোর ফলে নগদান বইতে টাকা বেশি আছে সেগুলোর ফলে আমাদের কি হবে, বিয়োগ হবে। তো দেখেন কিভাবে সেটা দেখেন। প্রথমে দেখেন 3080 টাকা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি। তার মানে আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। তো যখন ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়েছি তখন আমরা বাড়ির বইতে কি করেছি, যোগ করেছি, কারণ আমরা মনে করেছি হয়তো ব্যাংক সঠিক সময়ে আদায় করবে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক এখনও আদায় করতে পারেনি, তার মানে ব্যাংকের বইতে যোগ হয়নি। তাহলে ব্যাংকের বইতে যেহেতু যোগ হয়নি তাহলে ব্যাংকের বইতে কম আছে, আর আমার বাড়ির বইতে যেহেতু আমি যোগ করেছি আমার বাড়ির বইতে বেশি আছে। তো আমরা কোন বই নিয়ে অঙ্ক করছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। যেহেতু নগদান বই অনুযায়ী করছে আর নগদান বইতে কি আছে, বেশি আছে, তাই আমাদের এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখবো জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। আমরা এখানে লিখব যে জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। যত সংক্ষেপে লেখা যায় তবে সুন্দরভাবে লিখতে হবে, আদায় হয়নি। কত টাকা আদায় হয়নি, 3080 টাকা। তাহলে আমরা এখানে 3080 টাকা লিখে দেব প্রথম টাকার ঘরে। এবার দেখেন 3 তারিখে 3 নম্বরে বলা হয়েছে পাওনাদারকে 5000 টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা একটা চেক পাওনাদারকে ইস্যু করেছিলাম, পাওনাদারকে দিয়েছিলাম। তো যখনই আমরা পাওনাদারকে চেক দিয়েছিলাম তখনই আমার বাড়ির বইতে আমরা বিয়োগ করেছিলাম, জানি আমরা পাওনাদার সে ব্যাংক থেকে টাকা তুলে নেবে, তাহলে আমার ব্যাংকের টাকা কমে যাবে, এই কারণে আমি বাড়ির বই থেকে কী করলাম, বিয়োগ করলাম। কিন্তু সেই ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি, তাহলে ব্যাংকে কী আছে, বেশি আছে, আর আমার বাড়ির বইতে যেহেতু আমি বিয়োগ করে ফেলেছি কম আছে। যেহেতু বাড়ির বইতে কম আছে তাই আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা এখানেও 1 নম্বর দিয়ে লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, এখানে 5000 টাকা। তাহলে আমরা এবার লিখব 5000 টাকা প্রথম টাকার ঘরে। এবার দেখেন 4 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তার মানে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তো ব্যাংক সুদ দিয়েছে বলতে ব্যাংকে আমাদের যে অ্যাকাউন্ট আছে তার সাথে যোগ করে দিয়েছে, কিন্তু যা নগদানভুক্ত হয়নি। তার মানে আমাদের বইতে আমরা এখনও সেটা লিখিনি, লিখলেই কী করতাম, যোগ করতাম। তার মানে আমাদের বইতে যেহেতু যোগ করিনি তার মানে আমাদের বইতে কম আছে, তাহলে আমাদের বইতে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখানে 2 নম্বর সিরিয়ালতে লিখব যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আমাদের এখানে কত টাকা, 370 টাকা। আমরা এখানে লিখলাম 370 টাকা। এবার দেখেন 4 এরপরে 5 বলেছে ব্যাংক জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। তার মানে আমরা একটা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, তো যখনই আমরা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম তখন আমরা বাড়ির বইতে কী করেছিলাম, যোগ করেছিলাম, কিন্তু ব্যাংক সেটা আদায় করতে পারেনি বিধায় প্রত্যাখ্যাত করেছে, মানে কি ফেরত দিয়ে দিয়েছে। তাহলে আমার কি হলো, বাড়ির বইতে আমরা তো যখন যোগ করেছিলাম আমাদের বাড়ির বইতে কি বেশি হয়েছিল, কিন্তু যেহেতু ব্যাংক আদায় করতে পারেনি তাহলে আমার ব্যাংকের বইতে কি আছে, কম আছে। তার মানে ব্যাংক আদায় করলেই তো যোগ করতো, যেহেতু ব্যাংক আদায় করিনি তাহলে ব্যাংকের বইতে কম আছে, আর আমার বাড়ির বইতে আমি যেহেতু আদায়ের জন্য জমা দিয়েছিলাম বাড়ির বইতে কী করেছি, যোগ করেছি। যেহেতু বাড়ির বইতে আগে যোগ করেছিলাম তার মানে বেশি আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে লিখতে হবে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। আমরা এখানে লিখব যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। আমাদের কত টাকা প্রত্যাখ্যাত হয়েছে, 4000 টাকা। তাহলে আমরা এখানে 4000 টাকা লিখলাম। এবার দেখেন 6 নম্বরে বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ 2000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক পাওনাদারকে সরাসরি কি করেছে, পরিশোধ করেছে। তাহলে আমার ব্যাংকের টাকা কি হলো, কমে গেল,
কিন্তু আমার নগদান বইতে আমরা এখনও লিখিনি, তার মানে আমরা জানিই না, তার মানে আমার বাড়ির বইতে কি আছে, বেশি আছে। যেহেতু ব্যাংক পরিশোধ করেছে তার মানে ব্যাংকের বইতে কম আছে, কিন্তু আমার বাড়ির বইতে কোনো কাজ করিনি, তার মানে আমার বাড়ির বইতে যা ছিল তাই আছে, তার মানে কি বেশি আছে। যেহেতু বাড়ির বইতে বেশি আছে তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি 3 নাম্বার দিয়ে যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। আমরা এখানে লিখলাম ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। তো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ আমাদের কত টাকা, এখানে 2000 টাকা। আমরা এখানে 2000 টাকা লিখলাম। এইবার আমরা ফলাফল বের করব। তো দেখেন প্রথমে এখানে 5000 আর 370 যোগ করলে আমাদের হচ্ছে 5370 টাকা। এইবার দেখেন এই যে উপরে যে নগদ উদ্বৃত্ত ছিল নগদান বই অনুযায়ী, সেই উদ্বৃত্তর সাথে এই 5370 টাকা আমরা যোগ করব, আর যোগ করলে হয় 14930 টাকা। আর এইদিকে আমরা যেগুলো বিয়োগ করলাম, বিয়োগের আইটেমগুলো আমরা যোগ করে পাবো 3080, 4000 আর 2000, তার মানে 9080 টাকা। আর এই 9080 টাকা আমরা এই উপরের এই 14930 টাকা থেকে বিয়োগ করলে পাবো হলো 5850 টাকা। এইবার ক্লোজ করে দেব। আর এটাই হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, বা পাস বই অনুযায়ী যাই লেখেন, আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত, তার মানে ব্যাংক যা করেছে যোগ বিয়োগ করে ব্যাংকের যে হিসাব সেই অনুযায়ী ব্যাংকে আছে এত টাকা। তো নগদান বই নিয়ে শুরু করেছিলাম, কিন্তু ব্যাংক পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত পেলাম। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।